৩৫ বছর পর কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটের দিন আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে রাকসু নির্বাচনে রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত ২,০০০ পুলিশ সদস্য। প্রতিনিধি নুরুল কবির ও শাহরিয়ার অন্তুর তথ্য ও ছবিতে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনের ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৯০৭ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচনের দিন উপস্থিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। যে সমস্ত একটা ভোট দেওয়ার কথা সেখানে যেন একটাই দেয়। একাধিক ভোট দিলে কিন্তু ওই ভোটটা নষ্ট হবে, কোনোভাবেই ব্যালট নষ্ট হবে না, ওই পদের ভোটটা নষ্ট হবে। আর চাকসুতে সদস্যের জন্য 5টি আর হলে সদস্যের জন্য 3টা, এইটা করতে পারবে। এই হলো আমাদের ব্যবস্থাপনা। এদিকে রাকসু নির্বাচনে বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অন্তত ২,০০০ পুলিশ সদস্য। এছাড়াও মোট 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে নির্বাচনের দিন। ২,০০০-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের ৬টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা পালাক্রমে বিশেষ করে বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্ব পয়েন্ট ওনারা থাকবে। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজ চলছে। ভোট গ্রহণ করা হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের ভোট গণনার জন্য সময় প্রয়োজন অন্তত 15 ঘন্টা, এমন তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেষ দিনের প্রচারণায় সরগরম ছিল পুরো ক্যাম্পাস। জয়লাভ করলেই যে আমি কাজ করব এবং জয়লাভ করলেই যে কাজ করতে পারবো না, ব্যাপারটা এমন না। আমি শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম চেয়েছি। আমাকে আমার নিজস্ব পরিসরে কাজ করতে হবে। নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, নির্বাচন যদি সুষ্ঠু এবং সুন্দর হয় তাহলে যে কোনো ফলাফল মানতেই রাজি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি নুরুল কবির। ধন্যবাদ আপনাকে। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি, রাত পোহালেই কাল সকালেই চাকসুর নির্বাচন উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও সংসদ নির্বাচনের প্রচারণা। আগামীকাল সকাল 9টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছেন ভোটের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চাকসু নির্বাচনে 5 অনুষদের ভবনের 15টি কেন্দ্রে মোট 60টি কক্ষে 700 বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি অনুষদের ডিন, রিটার্নিং অফিসার এবং বিভাগের চেয়ারম্যানরা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিসিটিভির নজরদারি। বুথের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে ভোটের কার্যক্রম। 2 দফায় ভোট গণনা শেষ ফল ঘোষণা করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাস জুড়ে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, রয়েছে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর স্ট্যাকিং ফোর্স সহ ম্যাজিস্ট্রেটের টিম। এখন অপেক্ষা করছে সবাই কাল সকাল যে নির্বাচন হবে, নির্বাচনের ফলাফল বিকালেই ঘোষণা করা হবে। ধন্যবাদ। নুরুল কবির, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শেষ দিনের প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, দীর্ঘ 35 বছর পর
আগামী 16ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। রাকসু নির্বাচনকে ঘিরে আজকে প্রচারণা শেষ দিন, আর মাত্র 7 ঘন্টা বাকি আছে, অর্থাৎ রাত 12টা পর্যন্ত প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে আমি যে পরিবেশ দেখছি সেটা হচ্ছে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের তারা চেষ্টা করছেন। এছাড়া কিছু তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে আমার কথা হয়েছে নির্বাচন কমিশনার এস নজরুল ইসলামের সাথে। উনি আমাকে একটু জানিয়েছেন যে নির্বাচনের সরঞ্জাদি যেগুলো রয়েছে এবং ভোট কেন্দ্র তারা প্রস্তুত করেছে ইতিমধ্যে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তিনি পাননি। আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আমার কথা হয়েছে রাজশাহী পুলিশ কমিশনার আবুল সুফিয়ানের সাথে। উনি আমাকে জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ কাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 পুলিশ মোতায়েন করা হবে পোশাকে এবং সাদা পোশাকে তারা দায়িত্ব পালন করবে। আগামী 16ই অক্টোবর 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো দর্শক, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। শাহরিয়ার অন্তু, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ফেব্রুয়ারির নির্বাচনের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় তিনি একথা বলেন। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে জাতি যেন ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি তা হচ্ছে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। দেশে স্বৈরাচার প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। এখন দেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠনে দরকার জনগণের নির্বাচিত সরকার। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে 4টি উপজেলার তৃণমূল নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এসব কথা বলেন। এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম চৌধুরী, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সিরিয়াল কিলাররা কে কোন পদে কোন প্রতিষ্ঠানে আছে দেখার বিষয় নয়, সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এনসিপির নেত্রকোনা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কিছু অফিসারকে ব্যবহার করে হাসিনা এবং তার পুরো সরকার বিগত সময়ে অসংখ্য খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যা এগুলো ঘটিয়েছে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এটা একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। কিছু অফিসার, জেনারেল তাদেরকে ব্যবহার করে খুনি হাসিনা এবং তার এই পুরো সরকার বিগত সময়ে অসংখ্য গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো ঘটিয়েছে। এই সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আর্টিলারি রেজিমেন্টের 94তম রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান। সকালে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 24 পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, নবীন সৈনিকদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নবীন সৈনিকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। দেশ নয়, দেশের বাইরেও সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রাখছে। দেশের যেখানেই মানবিক বিপর্যয় ঘটেছে সেনাবাহিনী সেখানেই ছুটে গেছে, বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। নভেম্বরের মধ্যে গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি এবং ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে রংপুরে 10 কিলোমিটার ব্যাপী মানববন্ধন সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। সকাল থেকে রংপুর নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, ডিসির মোড় ও মডার্ন মোড় পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাব্বানী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, মহানগরের সহকর্মী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি, অ্যাডভোকেট কাউসার আহমেদ সহ অন্যান্যরা। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুর রহমান কাশিমি, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক রিপন শেখ সহ আরো অনেকে। এ সময় জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মহানগর জামায়াতে ইসলামী। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি কামরুল এহসান এমরুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর আমির আব্দুল করিম সহ মহানগরের নেতৃবৃন্দ। জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের 5 দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বক্তারা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বাগেরহাট জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল ইসলাম, ঝিমি মণ্ডল, মোসাম্মদ কামরুন নাহার, মোহাম্মদ সেলিম উদ্দিন ও মোহাম্মদ আলামিন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন দাবিতে ঢাকায় আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের মতো কিশোরগঞ্জেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। গতকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতির কারণে আজ দ্বিতীয় দিনের মতো কিশোরগঞ্জের বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা পাঠদান কার্যক্রমে অংশ না নিয়ে তাদের টিচার্স রুমে অবস্থান করছেন। বরিশালের মুলাদিতে অব্যাহত রয়েছে জয়ন্তী নদীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে 500-র অধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি।
জয়ন্তী নদী থেকে অবাধে বালু উত্তোলন ও ইট মাটায় মাটি কাটার ফলে নদী ভাঙছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে রয়েছে ওই এলাকার শতাধিক পরিবার। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। বরিশালের মুলাদী উপজেলার চরখালেখা ইউনিয়নের বুক চিরে বয়ে চলা জয়ন্তী নদীর ভয়াল ভাঙনে দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ফসলি জমি। গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে ঢালিবাড়ি লঞ্চঘাট, নমরহাট ও লক্ষ্মীপুর গ্রামের প্রায় ৩ কিলোমিটার সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। আমরা এখন এই ঘরবাড়ি নিয়ে যে কোথায় যাই বা কোথায় থাম এরকম কোনো আশ্রয় নাই। আমি মৃত্যুর পর যেন আমার একটা কবর হইব এরকম কোনো কাদা কারণ পালা নাই। আমাদের অত্র এলাকায় একটি সংযোগ সড়ক কিছুদিনের মধ্যে সেটিও আমাদের বিলীন হয়ে যাবে। ভিটাবাড়ি সব নদীগর্ভে চলে গেছে, সাথে সাথে 2টা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, 2টা বাজার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় রাতের আধারে অবাধে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে দিন দিন মুলাদীর মানচিত্র ছোট হয়ে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর। নদী ভাঙনের মূল কারণই হলো যে বালু উত্তোলন এবং ইটভাটা মাটি কেটে নেওয়া। অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলন করছেন, তাতে প্রাকৃতিকভাবে নদীর যে ভাঙন সেটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। নদী ভাঙন রোধে একাধিকবার মানববন্ধন করেছে এলাকাবাসী, তবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এলাকা চেয়ারম্যান মেম্বার আমাকে 2টা সাহায্য করে না, ঘর দরজা কিছু নাই, জায়গা জমি সব নদীতে লয়ে গেছে। বিনীত আবেদন করি যাতে আমাদের নদীটা বাদ দিয়ে আমাদেরকে এখানে বাপদাদার ভিটা থাকার মতো একটু পরিবেশ সৃষ্টি করে দেয়। জরুরি বরাদ্দ চাওয়া হয়েছে, শীঘ্রই জিও ব্যাগ দিয়ে প্রতিরক্ষার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে, তবে স্থানটিতে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুতই এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। এলাকাবাসীর দাবি, এই দুর্যোগ থেকে বাঁচতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের সদস্যদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেস ক্লাবের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, হানিফ সর্দার, বদরুজ্জামান সবুজ, মোল্লা ফারুক, হাসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান প্রতিপাদ্যে গাজীপুরের বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন গাজীপুর ও বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের যৌথ আয়োজনে সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোতাসেম বিল্লাহ। সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসেন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষক ও আইসিটি সোহেল রানা। যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মাদারীপুরের শিবচরের 2 জনের গ্রামের বাড়িতে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পাড়া প্রতিবেশী। আইনি প্রক্রিয়া শেষে সকালে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাক জানিয়েছেন, নিহত 2 ছাত্রদল নেতা তারা 2 জন বন্ধু ছিলেন। হঠাৎ তাদের মৃত্যুতে উপজেলা জুড়ে বইছে শোক, দেয়া হয়েছে শোক বার্তাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি প্রচারে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রংপুর 2 আসনের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুরে 31 দফা কর্মসূচি প্রচারে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আল ইমরান সুজনের ব্যবস্থাপনায় কর্মসূচিতে অংশ নেন নানা বয়সের নারীরা। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রব্বি বাবুসহ আরও অনেকে।
ঝালকাঠির নলছিটিতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন আকনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম শরীফ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। দিনাজপুরের পার্বতীপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি সমাজ সেবা অফিস থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবীণরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রশমন দিবস উপলক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাক্কারুল ইসলাম, সমাজসেবা অফিসার জামাল হোসেন, বিআরডিবি অফিসার গোলাম মোস্তফা সহ অনেকে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপাড় এলাকায় চাঁদা না দেয়ায় কয়েক শতাধিক পরিবারের চলাচলের পুরনো একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে সাধারণের চলাচলের বিঘ্ন ঘটা সহ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক হতদরিদ্র পরিবার। চলাচলের একমাত্র পথটি এখন বন্ধ থাকায় তারা পড়েছেন চরম বিপাকে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বক্তারা অবিলম্বে জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান। দুদিন ধরে আমরা স্কুল চলাচল করতে পারতেছি না, রাস্তা বন্ধ করে দিয়েছে। 2-3 দূরে আমগর কোনো দিকে জায়গা দেয় না, যাওয়ার জন্য রাস্তার মধ্যে কোনো রাস্তা এই যে বেড়া দিয়ে আসছে। সাতক্ষীরায় হারানো ১০৮টি মোবাইল ফোন ও বিকাশ নগদের মাধ্যমে প্রতারণা করে নেয়া ৩,৬০,০০০ টাকা ভুক্তভোগীদের মাঝে ফেরত দিয়েছে জেলা পুলিশ। সকালে পুলিশ লাইনের কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, উদ্ধার হওয়া মোবাইলগুলোর বাজার মূল্য প্রায় ১৬,২০,০০০ টাকা। এছাড়া ৩ মাসে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাক হওয়া ২১টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং অনলাইন হয়রানির শিকার ৮ নারীকে সহায়তা প্রদান করেছে পুলিশ। মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে রাজধানীর মীরা হাজিরাবাগ তামিরুল মিল্লাত মাদ্রাসার অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরবি এবং ইংরেজি শিক্ষায় তামিরুল মাদ্রাসা সহ দেশের সম্পন্ন মাদ্রাসাগুলিতে শিক্ষার পরিবেশ এবং উন্নত শিক্ষার প্রদান করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি সাদিক আইয়ুম সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এর আগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সেরা বিতর্কদের হাতে অর্থসহ ক্রেস্ট প্রদান করা হয়।